ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব বিষয়ক অনলাইন সেমিনারে। আপনাদের সবাইকে স্বাগতম alpashiki.com-এর অনলাইন প্ল্যাটফর্মে। সবাইকে শুভ সকাল। যদিও শুক্রবার, তারপরে সবার ব্যস্ততা রেখে জয়েন করছেন দেখে সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো মূলত আমরা শুধু গ্রাফিক ডিজাইনের প্রভাবটা আজকে দেখব, বিষয়টা এরকম না, বা এটা নিয়ে আলোচনা করবো, বিষয়টা এরকম না। আমরা যে আসলে সামগ্রিকভাবে রোবটের সাথে যে ফাইট করছি, এইটা আসলে কি আমরা মানে ফাইট করে টিকে থাকতে পারবো, বা আদৌ আমাদের কি আসলে সেই বিষয়টা মাথায় রাখতে হবে কি না, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত ধারণা নেওয়ার চেষ্টা করবো। একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পুরো বিষয়টা আপনারা আশা করি যে আজকের এই ছোট একটা সেমিনার অনলাইন সেটার মধ্যে দিয়ে জানবেন। সো আমি জাহাঙ্গীর আলম জেসন, ইনস্ট্রাক্টর বা ট্রেইনার হিসাবে এই প্রতিষ্ঠানে কাজ করছি। এর বাইরে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অ্যাসেসর, সার্টিফাইড অ্যাসেসর এবং গ্রাফিক ডিজাইনার, বাংলাদেশের বড় বড় স্বনামধন্য প্রতিষ্ঠান প্রজেক্টে ট্রেইনার, মেন্টর, ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করা হয়েছে। তো প্রথমে আমরা আমাদের যে সেমিনারটা আমরা কন্টেন্ট দিয়ে সাজিয়েছি, এই বিষয়গুলো এখানে আছে, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, প্র্যাকটিক্যাল প্রসেস বা উদাহরণ, প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা দেখব। আমরা আর্টিফিশিয়াল সম্পর্কে জানবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এর মূল যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো, এটা কিভাবে কাজ করে, এটার উত্থান কি এবং আমাদের জীবনে এটার গুরুত্ব কি, এআই আর মানুষের মধ্যে যে প্রতিযোগিতা চলছে, এরপর গ্রাফিক ডিজাইন এর বর্তমান প্রভাব কি, এটা আসলেই কি খুব বেশি ইমপ্যাক্ট ফেলতেছে কি না, এরপর প্র্যাকটিক্যাল কিছু দেখব, তারপরে মূলত আমাদের সেমিনারটা শেষ হবে। সো একটু তথ্যবহুল এবং একটু থিওরিটিক্যালের ক্লাসের মতোই। সো আপনারা যদি মনোযোগ দেন, আমি ছোট ছোট পয়েন্টে আপনাদের সাথে আলোচনা করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন সেশনে আমরা কোশ্চেনগুলো নিতে পারি। দেখেন, আমরা এক কথা একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এই বিষয়টা সম্পর্কে যদি একটু ধারণা নেই। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, আমরা সংক্ষেপে যেটাকে এআই বলি, এটা এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার এবং মেশিনগুলোকে মানবসুলভ বুদ্ধিমত্তা, যেমন চিন্তা করা, শেখা, সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ প্রদানে সক্ষম করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার এবং মেশিনগুলোকে মানবসুলভ বুদ্ধিমত্তা প্রদানে সক্ষম করে। মানবসুলভ বুদ্ধিমত্তা তাহলে কি? যেমন চিন্তা করা, মানুষের মতো শিখবে, মানুষের মতো সমস্যা সমাধান করবে এবং মানুষের মতো একটা ডিসিশনও দিবে। মূলত এআই মানুষের মস্তিষ্কের কাজের অনুকরণে ডিজাইন করা হয়েছে, যাতে মেশিনগুলো চিন্তা ও শেখার মতো কাজ করতে পারে। এই জন্য কৃত্রিম বলা হচ্ছে। ইন্টেলিজেন্স মেশিনেরও থাকবে, আপনারও থাকবে, কিন্তু ও কি হচ্ছে, কৃত্রিম ইন্টেলিজেন্স পাচ্ছে। কাকে অনুকরণ করে? মানুষকে অনুসরণ করে বা অনুকরণ করে। এখন তাহলে মানুষের মধ্যে যা আছে সেই নেচারই ও পাবে। এখন তাহলে এইখানে ছোট্ট একটা জিনিস আপনারা মনে করতে পারেন, আমরা ছোটবেলায় অনেক রোবটের কথা শুনছি, তারপরে আমরা বড় হয়ে রোবটের বিভিন্ন মুভি দেখেছি। সেখানে যদি খেয়াল করে দেখবেন, অনেক রোবট যারা তৈরি করেন তারা অনেক রোবটগুলোকে ভালো কাজে লাগান, আবার অনেক রোবটগুলোকে খারাপ কাজে লাগান। এখন রোবট তো সেটা নিজে থেকে করে না, সেটা কি করে? অনুকরণ করে। তো এই অনুকরণটা কিভাবে করে? এই যে মেশিনগুলোকে তার মতো করে চিন্তা করানো শেখায়, তার মতো করে সিদ্ধান্ত নেওয়া শেখায়, তার মতো সমস্যা সমাধান করা শেখায়। ঠিক আছে? সো এই বিষয়টা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা প্রযুক্তি যেখানে একটা কোডিং বা এই যে মেশিন লার্নিং, সেই লার্নিং কোডিংয়ের মাধ্যমে তাকে আসলে মানুষের মতো অনুকরণকে করানো শেখানো হচ্ছে। এটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এআইয়ের কিছু মূল বৈশিষ্ট্য উদাহরণ হচ্ছে, এআইয়ের কিছু মূল বৈশিষ্ট্য হলো শেখার ক্ষমতা, যেমন এই যে বললাম লার্নিং, এইটা এর মূল বৈশিষ্ট্য, লার্নিং। তারপর সমস্যার সমাধান, এ প্রবলেম সলভিং করতে পারে। স্বায়ত্তশাসিত সিদ্ধান্ত গ্রহণ, অটোনোমিয়াস ডিসিশন মেকিং, যেটা আসলে আমরা নিজের অনেক সময় পারি না।
প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটা কম্পিউটার ভিশন, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল বৈশিষ্ট্য, যেগুলো আমাদের মানুষের থেকে ওকে আলাদা করছে। আমরা কন্টিনিউয়াসলি, কিন্তু অনেকেই কন্টিনিউয়াসলি শিখি না, শিখতে চাই না। ওই 1 বছর ধরেন এরকম, আপনি সেই 15 বছর আগে ডক্টরের ডিগ্রি মানে ডাক্তার হয়ে আসেন, কিন্তু এরপরে টুকটাক আপনি হয়তো অনেকে প্র্যাকটিস করেন, অনেকে ইঞ্জিনিয়ার হয়ে আসেন, টুকটাক প্র্যাকটিস করেন, ঠিক আছে, কিন্তু তার যে ওই সময়ের যে জ্ঞানটা, সেই জ্ঞানটা এখন যে আপডেট হয়ে, এখন যে চেঞ্জে অনেক দূর চলে আসছে, এই বিষয়টা কিন্তু আসলে আমরা মানে জানি না, বা এই বিষয়টা আমরা কিন্তু বোঝার চেষ্টা করি না, বা এটা মাথায় আনি না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা ছোটো মোটো বলতে পারেন যে একটা ধাক্কা হয়। তো এই ধাক্কাটা কিন্তু আমাদের এআই আপনার এই ধাক্কাটা কিন্তু কন্টিনিউয়াসলি সামলাচ্ছে, ও কিন্তু লার্নিংয়ে আছে। তারপর এআইয়ের কিছু উদাহরণ দেখেন, যেমন গুগল সার্চ, যেটা সঠিক তথ্য প্রদানে এআইয়ের ব্যবহার হচ্ছে এখন। আপনারা জানেন গুগলে ঢুকলে আগে যেভাবে আপনারা গুগলে সার্চ দিতেন, ঠিক এখনও সেভাবেই দিচ্ছেন, কিন্তু একটু খেয়াল করলে দেখবেন গুগলের একটা এআই ফিচার কিন্তু অ্যাড আছে একদম উপরের দিকে। এরপরে দেখবেন স্মার্ট হোম ডিভাইস, যেমন আমরা অনেকেরই ডিভাইস অলরেডি ঘরে আছে, যেমন অ্যামাজন অ্যালেক্সা। আমরা হ্যালো অ্যালেক্সা, আমরা তার কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করি, তাই না? বিভিন্ন আমাদের ঘরের বা অফিসের বিভিন্ন কাজে হেল্প করে। তারপর স্বয়ংক্রিয় গাড়ি, যা ড্রাইভার ছাড়াই চলতে পারে। আপনি অ্যালন মাস্কের যে সাইবার কারটা আছে সেটা সম্পর্কে জানেন। তারপর চ্যাটবটস, যেগুলো গ্রাহক সেবা বা তথ্য সরবরাহে ব্যবহৃত হয়। আপনারা ভালো ভালো ফেসবুক পেজগুলোতে দেখবেন এই চ্যাটবটসটা ইন্টিগ্রেশন করা থাকে। তারপর বাংলাদেশের ইবিএল দিয়া নামে একটা পেজ ছিল, সেখানে অটোমেটেড ও চ্যাট করতো মানুষের সাথে। তো এগুলো হচ্ছে একটা উদাহরণ এই এআই। এখন দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, বেসিক কিছু কনসেপ্ট। খুব ব্রডলি তো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে সেটা তো আর বোঝানো সম্ভব না। খুব সংক্ষেপে যদি বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করার পদ্ধতি মূলত বিভিন্ন প্রক্রিয়া প্রযুক্তির মাধ্যমে হয়। মানে বিভিন্ন প্রযুক্তি আছে, পদ্ধতি আছে, যার মধ্যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক এবং অ্যালগোরিদম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানে এটাকে কাজ করানোর জন্য অনেক প্রসেস আছে। আপনি যদি এই মুহূর্তে আমার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদমই নতুন হন, তাহলে দেখবেন আপনার কাছে যা আছে তা সবই একই জিনিস। কিন্তু যারা অলরেডি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে, তাদের কাছে দেখবেন ঠিক সপ্তাহ 2 আগে ডিপসিক নামে একটা প্ল্যাটফর্ম বা মডেল তোলপাড় লাগিয়ে ফেলছে। আমরা বলতেছি যে রোবট বা এআই মানুষের জব খেয়ে ফেলবে, কিন্তু এআই জব খেয়ে ফেলতেছে। কম্পিটিশন হচ্ছে এরকম। সো এই যে বিভিন্ন লার্নিংয়ের যে মেথডগুলো, বিভিন্ন যে প্রযুক্তি প্রক্রিয়া, এগুলো আসলে বিভিন্ন রকমভাবে কাজ করে। তবে মেইনলি মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, এই অ্যালগোরিদমের মধ্যে দিয়ে আসলে কাজ করে। তো আমরা যারা ডিজাইনার আছি, তারা আসলে এই ডিপ লার্নিং প্রসেসে আমরা পড়ি, বা আমাদের ডিপ লার্নিং প্রসেসটাই বেশি কাজ হয়। তো বেসিক্যালি এখানে একটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে, যেমন আপনি একটা ইনপুট দিবেন। আমরা রিয়েল প্রজেক্ট বা রিয়েল লাইফে যেটা করি, আমরা কিছু একটা লিখি বা কিছু একটা করার চেষ্টা করি, তো ওইটা করে প্রসেসিং হয়। যেমন আপনি যদি কোনো মেশিনের কথা চিন্তা করেন, অটোমেটেড মেশিন, আপনি দিবেন, ওইটাও কী করবে, প্রসেস হবে, তারপর ওইটা একটা সুন্দরভাবে আসবে। বিষয়টা এরকমই হয়, তাই না? তো এইখানেও ওইরকমই কাইন্ড অফ আপনি ইনপুট করবেন এআই মডেলে, এরপর হচ্ছে ওই প্যাটার্নটা কী করবে, লার্ন করবে। এখন এই লার্নিং প্যাটার্নটা ও হইতে পারে মেশিন লার্নিংয়ে, ডিপ লার্নিংয়ে, নিউরাল নেটওয়ার্কে, মানে যে কোনোভাবে ও হচ্ছে এটাকে চেষ্টা করবে, ওই প্যাটার্নটাকে চেনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে যে আসলে এটা কী। যেমন আপনি যদি বলে দেন যে কলা, লিচু, আম, 3টা ফলের নাম দিয়ে একটা দেশের নাম বানিয়ে দাও, বা একটা দেশের নাম খুঁজে দাও, যে এই 3টা ফল, হোয়াট এভার, 3টা ফল বা 3টা শব্দ দিয়ে একটা দেশের নাম খুঁজে দাও আমাকে। এখন আপনাকে দিলে আপনি কিন্তু এটা যতটুকু সময় নেবেন তার চাইতে কয়েক হাজার কম সময়ে ও কিন্তু কয়েক হাজার প্যাটার্ন এটাকে তৈরি করবে, করে এটাকে কি করবে, ছোট ছোট করে আপনাকে একটা রেজাল্ট দিয়ে দেবে কয়েক সেকেন্ডের মধ্যে।
তো ওইটাই আসলে প্রথমে ও করে কি লার্নিং নেয়, মানে প্যাটার্নটা চেনার চেষ্টা করে, সেটা যে কোনো প্রসেসে বা প্রযুক্তির মাধ্যমে। এরপর ওর একটা ডিসিশনে আসে, যেমন পাজেল আমরা যখন এলোমেলো করে সাজাই তারপরে আমাদের পাজেলটা একদম সোজা আসে, তাই না? তো সেখানে ওর একটা ডিসিশনে আসে। সো এই ডিসিশনটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে, আমাদের যে নিউরো সায়েন্স থাকে বা আমাদের স্নায়ু থাকে সেইটার মাধ্যমে একটা প্রেডিকশনে আসে। এরপর হচ্ছে ওর এক্সপার্ট সিস্টেমটা আসলে মানে প্রসেসিংটা বা ফাইনালটায় ও আসলে পারফর্ম করে। এই হচ্ছে আপনার পুরো বিষয়টা। তো সংক্ষিপ্ত একটা একদম ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বিষয়টা আসলে এরকমই, এটার চাইতে আরও ডিপলি তো অনেক আলোচনা আসলে হয়। তো প্রসেসটা এরকমই, একটা ইনপুট হয় মডেলে, তারপর হচ্ছে ও প্যাটার্নটা লার্ন করার চেষ্টা করে বা চেনার চেষ্টা করে মেশিন লার্নিং বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে। এরপরে হচ্ছে মেক প্রেডিকশন নেয় মানে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে। এরপর পারফর্ম টাস্ক মানে এক্সপার্ট যে সিস্টেম আছে সেখান থেকে আসলে আসে। এটা যে কোনো সিস্টেমে, যে কোনো এআই সিস্টেম বা মডেলের জন্য এটা প্রযোজ্য, এই প্রসেসে কাজ করে। এখন এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আমরা যে এত কিছু বলছি, এটার আসলে উত্থান কোথা থেকে আসলো, উত্থান কোথা থেকে হলো, আবার আমাদের জীবনে এর গুরুত্বটা আসলে কতটুকু। দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা এই সময় এসে শুনছি, কিন্তু এটার ইতিহাস বেশ পুরানো। তবে সাম্প্রতিক এই যে সময়গুলোতে এটা নিয়ে বেশ আলোচনা হওয়ার কারণে আমরা এটা নিয়ে খুব হুমড়ি খাচ্ছি, কিন্তু এটা কিন্তু বেশ পুরাতন। দেখেন, আপনারা যদি এখানে দেখতে পান, প্রথম যুগ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম যুগটা ছিল 1950 সাল থেকে 1970 সাল। তার মানে বুঝেন, আমরা যদি চিন্তা করি 75 বছর পুরাতন একটা উদ্বোধনী বিষয়, যেটা আসলে 75 বছর আগে আমরা শুনছিলাম। মূলত এটা 1945 সাল থেকে আসলে আসে, কিন্তু 1950 সালে অ্যালান টুরিং নামে এক ভদ্রলোক এইটা অ্যালান টুরিং একটা ইন্টিমেট গেম টেস্টিং নামে আনে। কিন্তু ওই 1945 সালের এক ধরনের রিসার্চ থেকে এই বিষয়টা আসে। তো এআই শীতল যুগ নামে একটা যুগ আছে, যেমন 1970 থেকে 1990 এই সালটায় আসলে বিভিন্ন ধরনের যুদ্ধ, বিভিন্ন ধরনের বিষয়গুলো, বিভিন্ন ধরনের টেকনোলজির আপস অ্যান্ড ডাউনের মধ্যে আসলে আমরা জানি যে আমাদের থার্ড রেভলিউশনটা কী ছিল, সেকেন্ড রেভলিউশনটা কী ছিল। তো এই যে আমাদের যে 4IR এখন আসছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তো এই রেভলিউশনের আগে এটা আসলে একটু শীতল হয়ে পড়ে, তখন একটু ধীরগতি আসে এই যে যুগটায়। তখন আসলে রিসার্চটা থেমে যাওয়ার কারণে এটাকে শীতল যুগ বলা হয়। তবে ওইখানেও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসে, যেমন এই যে এক্সপার্ট সিস্টেমটা, এটা নিয়ে ওইখানে কাজ হয়। এরপরে মূলত এর যুগটা শুরু হয় বা এর আধুনিক যুগটা শুরু হয় 2000 সাল থেকে বর্তমান সালে। এই যুগটায় ব্যাপক পরিমাণে হচ্ছে উন্নতি হয়, মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইত্যাদি সহ আরও অনেক জটিল প্রসেসগুলো এসে জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হয় এই যুগটায়। আর এই বর্তমান থেকে ভবিষ্যৎ যে যুগটা বা তার পরবর্তী যে যুগটা আসতেছে, মানে এখন থেকে তার পরবর্তী যে যুগটা, এই পরবর্তী যুগটা আপনারা দেখতেছেন যে রোবটের কি অবস্থা, তারপর স্বয়ংক্রিয় গাড়ি, স্বাস্থ্যসেবা, এই যে বিভিন্ন ধরনের অবস্থা। মানে এই রিসেন্টলি আমেরিকায় একটা নিউজ পেলাম, সেটা হচ্ছে আমেরিকার কোনো একটা কোম্পানি, ব্যাংকের কোম্পানিগুলোতে টোটালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর হয়ে যাচ্ছে। তারা সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ন্ত্রণ দিয়ে দিচ্ছে এবং মানুষের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। তাদের কর্মী নিয়োগ ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এজেন্সিগুলো দিয়ে হচ্ছে। তো এই যে বিষয়গুলো অলরেডি সব যে প্ল্যাটফর্মগুলো ক্লাউড বেস হয়ে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু এখন বর্তমান যুগে ভাবার বিষয়। তো এটা ছিল উত্থান। এবার যদি আমাদের জীবনে এটার গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখি, যেমন প্রতিনিয়ত কিন্তু এটা প্রতিনিয়ত জীবনযাত্রায় গভীরভাবে প্রভাব ফেলছে। আপনি যদি একদম ডিপলি চিন্তা করেন, তাহলে প্রতিনিয়ত এটার পর্যাপ্ত পরিমাণ প্রভাব আমরা দেখতে পাচ্ছি। যেমন স্বাস্থ্যসেবায় দেখেন, স্বাস্থ্যসেবায় আমরা ডায়াগনস্টিক টুলস, রোবোটিক সার্জারি, পেশেন্ট মনিটরিং সিস্টেমে কিন্তু প্রচুর ব্যবহার দেখছি এটা, এবং সঠিকভাবে কিন্তু কাজ করছে, যেটা মানুষের দ্বারা অনেক সময় ফলো আপ করা সম্ভব না। যেমন গাড়ি ট্রান্সপোর্ট, স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চলছে, ড্রোনের প্রযুক্তি দেখেন। আগে আপনারা যদি মুভির কথা চিন্তা করতেন বা অন্য যে কোনো দূরের ফুটেজের কথা চিন্তা করতেন, হেলিকপ্টার কত রিস্ক নিয়ে বা কত সিরিয়াস হয়ে করা হইতো, বা সাথে সাথে এটা সম্ভব ছিল না, বা অনেক ইনফরমেশন একদম কন্টিনিউয়াসলি ফ্লো করা বা কন্টিনিউয়াসলি
চালানো সম্ভব হচ্ছে না। কিন্তু এখন দেখেন ট্রান্সপোর্ট আর এই গাড়ির প্রযুক্তি বা এই খাতটায় কত উন্নয়ন হচ্ছে এই ড্রোনের ক্ষেত্রে। বাণিজ্যিক খাত, বিজনেস, চ্যাটবট আর ক্রিপ্টোকারেন্সি তো আপনারা জানেন পুরো ওয়ার্ল্ড কাঁপাচ্ছে এখন। মানে আপনি একটা মানুষের সাথে চ্যাট করার জন্য একটা মানুষ দিলে সে কিন্তু 10টা মানুষের সাথে চ্যাট করা মানে মানে কষ্ট হয়ে যেত, মানে করাটা পসিবল হচ্ছে না। মানুষ বলতো যে আমি একা মানুষ 10জন মানুষের সাথে কাজ করা পসিবল, 10টা কাজ একবারে করবে কেমনে। কিন্তু দেখেন বটস কি করতেছে, ও কিন্তু হচ্ছে ইউজার ইন্ড চিন্তা করতেছে, ওয়ান টু ওয়ান ওর সাথে কিন্তু ওয়ান টু ওয়ান হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম 10জন 10টা ইন্ড থেকে চ্যাট করলো, ও কিন্তু ওয়ান টু ওয়ান করছে। এই যে একটা বিশাল বড় চেঞ্জ। গ্রাহক সেবা, কাস্টমার সার্ভিস, এখন কিন্তু অনেক জায়গায় কাস্টমার সার্ভিসে কিন্তু এই চ্যাটবটস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এরকম হয়, যেমন এই যে অ্যালেক্সার কথা বললাম। তারপরে এডুকেশন লার্নিংয়ে দেখেন, এডুকেশন লার্নিংয়ে তো মানে প্রচুর ব্যবহার হচ্ছে। যেমন আমাদের যে স্টুডেন্টের পূর্ব অভিজ্ঞতা, যেটাকে আমরা ডেটা অ্যানালাইসিস বলছি এখন, এই যে বিষয়গুলো ছাত্রদের সাথে পুরো তাদের যে পুরো মনিটরিং বিষয়গুলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গবেষণা উন্নয়নে দেখেন বিভিন্ন বিজ্ঞানী গবেষককে কিন্তু অত্যন্ত দ্রুত, মানে আমরা যে এই যে করোনা প্যান্ডামিক থেকে বের হলাম, এই যে অল্প সময়ের মধ্যে এত দ্রুত মানুষের ডেটা বিশ্লেষণ করা, এটার সিমুলেশন মডেলিং করা, এইটা কিন্তু এআইয়ের মাধ্যমে সম্ভব হয়েছে। সামাজিক পরিবর্তন ও মানবাধিকার সেক্টরটায় যদি চিন্তা করেন, গণনা, পর্যবেক্ষণ, অপরাধমূলক যে কাজগুলোতে আছে এইগুলোতে কিন্তু দারুণ ভূমিকা পালন করছে। যেমন আমরা সাইবার সিকিউরিটিতে এটা কাজ করতে দেখছি, আমরা হচ্ছে বাহিরে এই যে সিসিটিভিতে দেখছি, তারপরে আরও অনেক ধরনের যে সিকিউরিটি আছে, তারপরে মানুষকে সহায়তা করা, মানুষের নৈতিক অধিকার নিয়ে, মানব অধিকার নিয়ে যে কাজ করে, এই বিষয়গুলো আমরা কিন্তু আমাদের রিয়েল লাইফে দেখতে পাচ্ছি, তাই না? তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু দারুণভাবে আমাদের প্রভাব ফেলছে এই বিষয়টা। এখন দেখেন এআই ও মানুষের মধ্যে আসলে প্রতিযোগিতা কোথায় হচ্ছে, খুব সংক্ষিপ্ত আকারে যদি আমি জানি, তো যদি এআই ও মানুষের মধ্যে প্রতিযোগিতা হয় বা এটা রয়েছে, এটা হয় না, এটা আছে, তবে এদের ভবিষ্যতে এদের সহযোগিতা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে আমাদের জন্য এদের সহযোগিতা লাগবে। কাজের গতি বাড়বে, অবশ্যই এর মাধ্যমে কাজের গতি বাড়বে, সৃষ্টিশীল মানে ক্রিয়েটিভ কাজের আমাদের নতুন সুযোগ সৃষ্টি হবে। আমরা যে বড় বড় সমাধান আনতে চাচ্ছি অল্প সময়ের মধ্যে, ধরেন এই মুহূর্তে হঠাৎ করে আমাদের একটা প্যান্ডামিক হয়ে গেল, এই প্যান্ডামিকের পুরো বিষয়টা নিয়ে রিসার্চ করা, আমরা বলি না যে সময় লাগবে, একটু সময় দেন, তো এই সময়টা কিন্তু এআইয়ের মাধ্যমে সলভ করা যায়, ঠিক আছে? কিন্তু তার মধ্যেও মানে মানুষের মধ্যে যে জিনিসগুলো আছে, যেগুলো বট বা এআই মডেল বা রোবটের মধ্যে নাই, মানুষের মধ্যে সংবেদনশীলতা, নৈতিকতা, আবেগ এবং সৃজনশীলতা, এগুলো মানুষের মধ্যে বেশি কাজ করে, রোবটের মধ্যে নাই। এটা আসলে একটা রোবটকে আপনি যতই আবেগ দেওয়ার চেষ্টা করেন, সে নির্দিষ্ট একটা জায়গার আবেগ হয়তো বা আপনাকে দিতে পারবে, কিন্তু ওই যে বাস্তবসম্মত আবেগ, ওইটা পসিবল না। তো কিছু উদাহরণ যদি আমরা দেখার চেষ্টা করি, যেমন স্বাস্থ্যসেবা, এআই ডাক্তারদের সহায়তা করতে পারে। যেমন আপনি যদি চিন্তা করেন, একটা রোগীকে শুধুমাত্র ট্রিটমেন্ট দেওয়া, তার ওষুধপত্র লিখে দেওয়া, এটাই কিন্তু একমাত্র কাজ না। এই কাজটা কিন্তু আপনাকে নির্ভুলভাবে এআই করে দিতে পারে, কিন্তু তাকে তার কাছে বসে বা তার যে অনুভূতির জায়গাটা, এই জায়গাটা কিন্তু একমাত্র আপনাকে মানুষই দিতে পারবে। এখানে কিন্তু আপনার রোবট কেউ কোনো কিছু করতে পারবে না। আপনি ধরেন একজন মানুষ যখন আরেকজন মানুষের হাত ধরবে, সেই হাত ধরাটাই যেই তার অনুভূতি কাজ করে, সেটা যে মানে পৃথিবীর কোনো কিছু দিয়ে রিপ্লেস হবে না, সেটা আসলে ওই সিচুয়েশনে যার হাত ধরায় সেই আসলে বুঝে। এই মুমূর্ষু অবস্থায় অথবা অসুস্থ থাকা অবস্থা আপনারা এখনও ফিল করেন, রোগবেলায় হলে যে মায়ের যে শুশ্রূষা, তারপর হচ্ছে বাবার যেই ভালোবাসা, বাবার যে কেয়ারগুলো, এগুলো কিন্তু আসলে অন্য কাউকে দিয়ে রিপ্লেস করা যাবে না। তো এই যে এই জায়গাটা কিন্তু রিপ্লেস করতে পারবেন এআই। শিক্ষার বিষয়টা, এআই এখন অনেক দেশে এআই একজন টিচারের সহকারী হিসাবে কাজ করলেও কিন্তু এই যে শিক্ষকদের সাথে কানেক্টেড হওয়া ছাত্রদের একটা বিষয়, এই বিষয়টা কিন্তু এআই দ্বারা ঠিক ওইভাবে সম্ভব না। তো মানুষের মধ্যে এআইয়ের মধ্যে প্রতিযোগিতা থাকলেও এইখানে কিন্তু আমরা এআইকে আপনার আমাদের যে সংবেদনশীলতা
আমাদের যে নৈতিকতা, আমাদের যে আবেগ, আমাদের সৃজনশীলতা, এইগুলোকে যদি আমরা, বা আমাদের যে সীমাবদ্ধতা, এইগুলোকে যদি আমরা এক করে এর সাথে কাজ করতে পারি, তাহলে এর মধ্যে আমাদের মধ্যে কিন্তু ঠিক আমরা যেটাকে রাইভাল বলতেছি বা হচ্ছে ফাইটিংয়ের জায়গাটা বলতেছি, সেটা না হয়ে কিন্তু আমরা এটাকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল কোঅপারেশন বা যাই বলেন, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা নিজেদের মধ্যে সেট আপ করে নিজেকে, দেশকে, জাতিকে বা হচ্ছে পুরো ওয়ার্ল্ডকে আমরা করতে পারি, মানে এগিয়ে নিতে পারি। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এআইয়ের সাথে ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনে এআইয়ের বর্তমান প্রভাবটা আসলে কি? তো এখন আমরা আমাদের গ্রাফিক ডিজাইনে বা আমাদের ডিজাইন ইন্ডাস্ট্রিতে চলে আসছি, যে আসলে আমরা তো রিয়েল লাইফে দেখলাম বা বিষয়গুলো দেখলাম যে কোথায় কীভাবে, মানে সার্বিকভাবে তো এআই একটা ইম্প্যাক্ট ফেলতেছে। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের ডিজাইনে, গ্রাফিক ডিজাইনে বলেন, আমাদের মোশন গ্রাফিক, ভিডিও এডিটিং, এইখানে কোথায় কি এটা প্রভাব ফেলছে। যেমন দেখেন, অটো ডিজাইন টুলস নামে কিছু বিষয় আছে, যেমন এআই ডিজাইন ডেভেলপমেন্ট, মানে ডিজাইন ডেভেলপমেন্টে এআইয়ের ভূমিকাটা এইটা। অটো ডিজাইন টুল, আমরা অনেক সময় আমরা হঠাৎ করে এসে বা কোনো একটা জায়গায় ভ্রমণে আসি, বা কোনো একটা জায়গায় ধরেন ট্রাভেলে আসি, বা কোনো একটা জায়গায় ঘুরতেছি, যে কোনো কিছুই ধরেন, তো সেখানে ধরেন আপনার ইনস্ট্যান্ট একটা ডিজাইন বা কোনো কিছু একটা প্রয়োজন হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে পিসিতে টুলসটা আছে ইনস্টল করা, সেই পিসি নিয়ে আপনি মানে মুভ করতে পারতেছেন না, তো সেই পিসিটা আপনার কাছে নাই, তাহলে আপনি কি করবেন? আপনি চাইলে এই অটো ডিজাইন টুলসের হেল্প নিতে পারেন খুবই দ্রুত। আপনি চাইলে ওখানে মানে টেমপ্লেট আছে, অথবা ওখানে আপনি প্রম্পট দিতে পারেন। এআইকে কন্ট্রোল করার জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং নামে একটা বিষয় আছে, সেটা অন্য জিনিস, মানে ওকে আসলে কন্ট্রোল করার জন্য, ওকে নির্দেশনা দেওয়ার জন্য যেই জিনিসটা করে সেটাকে প্রম্পট বলে। তো এই যে বিষয়গুলো, এইগুলো দিয়ে আপনি অটো ডিজাইন করে ফেলতে পারেন। যেমন ক্যানভা, অ্যাডোবি সেন্সাই, এই যে টুলসগুলো আছে, এই টুলসগুলো আপনারা জানেন। তো এইগুলো কিন্তু আপনার সময় বাঁচিয়ে দেবে, অটো ডিজাইন করে দেবে। তারপর ক্রিয়েটিভ সাইজিং ও কালার থিম, আমরা কিন্তু যারা ডিজাইন করি তারা জানি কিন্তু ক্রিয়েটিভিটি, কালার কারেকশন, এই জিনিসগুলো কিন্তু মারাত্মক একটা বিষয়। এই মারাত্মক জিনিসটা এই এর মাধ্যমে আপনি সলভ করে দিতে পারেন। তারপর টেক্সট টু ইমেজ, আমরা এই যে প্রম্পটের কথা বললাম, সেই প্রম্পটের ক্ষেত্রে কিন্তু আপনার ভালো সুন্দর করে প্রম্পট লিখলে কিন্তু দারুণ দারুণ ইমেজ বা দারুণ দারুণ সিনারি তৈরি হয়ে যায়, যেটা আগে আমরা অনেক দিন বসে করতাম। ধরেন একটা মনের কল্পনার ক্যানভাসে আমরা চাচ্ছি যে আমাদের মনের যে কল্পনা সেটাকে হচ্ছে ফুটিয়ে তুলতে, কিন্তু পারছি না। কিন্তু আমি বুঝি, আমি জানি যে এইটা এরকম চাচ্ছিলাম, যে আকাশে একটা এমন থাকবে, একটা চাঁদ, এই পাশে একটা এরকম সমুদ্রের কিছু, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের থাকে। তো সেটা যদি আমরা টেক্সট আকারে লিখি, তাহলে কিন্তু সেটা দিয়ে আমার সেই যে ডিজাইন বা ইমেজটা চলে আসতেছে। যেমন ডালি, আপনারা জানেন এটা ফ্রি, এখানে বিষয়গুলো ফ্রি, আরও অনেক সাইট আছে ফ্রিগুলো বললাম, একটা উদাহরণ। তো এটা ডিজাইন ডেভেলপমেন্টের বিষয়টা। এরপর যদি আমরা দেখি যে ডিজাইন অটোমেশন, মানে এই যে ডিজাইন অটোমেশনের কথা বলি, যেমন আমরা আমাদের লোগোর কথা বলি। লোগো তো আসলে আমাদের আসলে একটা এমন না যে একটা আইকন আনলাম, একটা নাম দিয়ে দিলাম, হয় সেটাও লোগো হয়, কিন্তু লোগোর মধ্যে তো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো মাথায় রাখতে হলে আপনাকে তো প্যাটার্ন তাকে বুঝাইতে হবে যে এই প্যাটার্ন। তো এই যে হচ্ছে অটোমেশন, আপনি দিচ্ছেন প্যাটার্নটা দিয়ে করে দিচ্ছে। তারপর এডিটিংয়ে অটোমেশন আসছে। আমরা আগে পুরাতন ছবিগুলোকে, মানে ইমেজ রেস্টোরেশনের কাজগুলো সেই পরিমাণে প্যারা সময় নিয়ে এগুলো করতাম ফটোশপের ফিচারগুলো ব্যবহার করে করে। তো এখন কিন্তু যেমন ফটোশপের কথাই যদি চিন্তা করি, এখন কিন্তু কন্টেন্ট অ্যাওয়ার্ড বা এআই যে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা, সেটার মাধ্যমে কিন্তু এটা একদম মানে পুরো সলভ হয়ে গেছে। আপনি ধরেন চাচ্ছেন আপনার পিছনে কোন একটা সিনারি থাকবে, এখানে ঘাস, এখানে আকাশ পাতাল, এরকম জাস্ট সিলেক্ট করে ওখানে কমান্ড দিলেই চলে আসছে। এরপরে অনলাইন প্ল্যাটফর্ম, ক্লাউড বেসড প্ল্যাটফর্ম তো আছে। তারপর রিয়েল টাইম ডিজাইন ফিডব্যাক, আমরা অনেক সময় রিয়েল টাইম ফিডব্যাকের জন্য ডিজাইন কিন্তু আমরা মানে সাবমিট করতে পারি না বা ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারি না। আপনারা যদি ফ্রিল্যান্সিংয়ের কথাই চিন্তা করেন, ওখানে দেখবেন আপনারা মাঝে মধ্যে ক্লায়েন্টকে কাজ জমা দেন, কিন্তু ক্লায়েন্ট মেসেজ দিলে সেই মেসেজের রিপ্লাই বা ফিডব্যাক আপনারা দিতে পারেন না।
আপনি নর্মালি চিন্তা করেন আপনাকে যদি 10 বার এই মুহূর্তে ফিডব্যাকের কথা বলে আপনি তখন ঘুমিয়েই গেছেন। কিন্তু এই যে প্রযুক্তির যে ব্যবহার বা এই যে আপনার এআই, এখানে কিন্তু আপনাকে রিয়েল টাইম ফিডব্যাক জাস্ট একটা দুইটা লাইনের মধ্যেই দিয়ে দিতে পারে। ঠিক আছে, যে কোনো সময় ধরেন আপনার এখন এটা ভালো লাগতেছে না, সো গিভ মি মোর এক্সাম্পল, বা আরেকটা আপনি হচ্ছে প্রম্পটে আরেকটা ওয়ার্ড বা কিওয়ার্ড লিখে দিলেন। ঠিক আছে, এই যে রিয়েল টাইম ফিডব্যাক ডিজাইনের এটা কিন্তু খুবই দারুণ একটা বিষয়। যেমন এই যে টেইলর ব্র্যান্ড বা লোকার মতো টুলস আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডিজাইনের অটোমেশনের ছোট একটা বিষয়, রিয়েল টাইম ফিডব্যাক। এটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের মোটামুটি ছোট কিছু পয়েন্ট আকারে আমি চেষ্টা করলাম দেখানোর। এটা হচ্ছে আমাদের ডিজাইনের বর্তমানে প্রভাব ফেলছে। সবশেষ যদি আপনাদেরকে ছোটোখাটো একটা সামারি টানি, এআই মানব জীবনে আসলে দারুণভাবে প্রভাব ফেললো। ভবিষ্যতে আমাদের কাজের ধরন বা আমাদের যে জীবনযাত্রা আছে সেখানে কিন্তু আমাদের ভয় পাওয়ার কিছু নেই, বরং এটাকে আমরা ফোবিয়া না মনে করে যদি আমরা এটাকে আশীর্বাদ মনে করি, সেটা বোধহয় আমাদের জন্য পজিটিভ চিন্তাভাবনা হবে। এআই আর মানুষের মধ্যে আসলে পজিটিভ প্রতিযোগিতা থাকলে এটা ভালো, পজিটিভ প্রতিযোগিতা থাকলে ভালো, কিন্তু এই পজিটিভটাকে নেগেটিভ নিলে এটা আসলে সব জায়গাতেই মানুষের মধ্যেই পজিটিভ নেগেটিভ থাকে। সো মানুষের মধ্যে নেগেটিভ সাইডটা যদি আসে তাহলে দেখছেন যে এটা আসলে কীভাবে ব্লাস্ট করে। তো সেখানে পজিটিভ যদি থাকে তাহলে এটার সহযোগিতায় আমরা বিশাল একটা ক্ষেত্র করতে পারি। ঠিক আছে, বিশাল একটা জায়গা তৈরি হবে। মানুষের মধ্যে যে স্বতন্ত্র বুদ্ধিমত্তা আছে, এই যে সৃজনশীলতা, মানুষের মধ্যে যে বিষয়গুলো আছে, মানুষের আবেগ, মানুষের বিবেক, মানুষের সংবেদনশীলতা, মানুষের সীমাবদ্ধতা, সব কিছু মিলিয়ে যদি আমরা এআই প্রযুক্তির সঠিক প্রয়োগটা আমাদের জীবনে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা করতে পারি তাহলে আমূল বা বিপুল একটা পরিবর্তন অলরেডি এসে গেছে এবং ভবিষ্যতে এটা আরও আসবে। তো এআই আসলে এআই বা মানুষের সম্মিলিত একটা প্রচেষ্টা। আমরা নিজেরা নিজেদের মধ্যে যদি সেই টেকনোলজিটার সম্পর্কে জানা শোনার ব্যাপারটা বাড়িয়ে দেই, ব্যবহারটা বাড়িয়ে দিই, তাহলে এআই আসলে মানুষের সহযোগিতা পেয়ে আমাদের জীবনযাত্রার মান বা আমাদের বিশ্বকে অন্য একটা জায়গাতে আমাদেরকে নিয়ে যাবে, যেটা আসলে খুবই সহজলভ্য হবে, যেখানে মানুষের সময় আসলে মানে কনভার্ট হয়ে যাবে আসলে আমাদের যে অথেন্টিক ভ্যালিড অথবা যে রিয়েল টাইমের আউটপুট আছে সেইখানে। যে আমার 5 মিনিট লাগবে, ওকে 5 মিনিটের মধ্যে এই কাজটা করে দেবো, তাহলে যে এই যে 5 মিনিটের মধ্যেই আমরা সেই কাজটা করে দিচ্ছি, বাকি সময় অনেক সময়টা আমাদের কিন্তু অন্য কাজে ব্যবহার করা বা আমাদের অন্য যে বিষয়গুলো আছে সেগুলোতে হেল্প হবে বা আরও বিষয় থাকবে। তো এইটা হচ্ছে আমাদের বলতে পারেন কনক্লুশন। খুব ছোটোখাটো একটা বিষয় আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত আকারে শেয়ার করার চেষ্টা করছি। সো এই ছোট একটা বিষয় যতটুকু আপনারা জেনেছেন বা শুনেছেন, সেখানে যদি নতুনত্ব কিছু আসে তো অবশ্যই আমাদের এই সেমিনারটার থিওরিটিক্যাল বিষয়টা আপনাদের উদ্দেশ্যে দেওয়া বা প্রচার করাটাই বা আয়োজন করাটাই সাকসেস। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাকে শোনার জন্য বা আমাদের সাথে থাকার জন্য। এখন যদি কোনো প্রশ্ন থাকে সো প্রশ্ন আমি নিতে পারি, আর নাহলে আমরা একটু ওই ক্লাউড বেসড সফটওয়্যার বা আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে সেখানে নিয়ে আমরা একটু আপনাদের সাথে আলোচনা বা দেখা ব্যবস্থা করছি। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন নির্দ্বিধায়। গুগলে এসে আমরা যদি প্রথমে সার্চ করি চ্যাট জিপিটি, আমরা তো জানি চ্যাট জিপিটির ব্যবহার, তারপর আমি যাচ্ছি জনপ্রিয় একটা ওপেন এআই কোম্পানির একটা এআই মডেল, জনপ্রিয় একটা মডেল। সো এই মডেল মানে আমাদের আসলে রিসার্চ বা গবেষণা বা আমাদের যে থিঙ্কিংয়ের পাওয়ারটা এটা বাড়িয়ে দিছে। তো দেখেন, আমি যদি সংক্ষিপ্ত একটা বিষয় আপনাদেরকে জাস্ট দেখাই, অত ডিটেলস তো সম্ভব হবে না, জাস্ট একটা দেখাই। আমরা অনেকেই ইউআই ইউএক্স নামে একটা বিষয় শুনছি বা জানি। ধরুন আমি যদি এখানে লিখি যে আমি একটা, ধরেন এরকম, আমি একটা অ্যাপস বানাতে চাই যেখানে সকল ধরনের সেবা অনলাইন
ভিত্তিক হবে। তাই এই বিষয়ের উপর পূর্ণাঙ্গ যদি এভাবে লিখি, পূর্ণাঙ্গ লিখলাম। এর উপর আমি একটা অ্যাপস বানাতে চাচ্ছি যেখানে সকল ধরনের সেবা অনলাইন ভিত্তিক হবে, তাই এই বিষয়ের উপর পূর্ণাঙ্গ একটি ইউআই ইউএক্স কেস স্টাডি করে দাও। দেখেন আমি আচ্ছা পূর্ণাঙ্গ বানানটা নিয়ে আসি, যেহেতু সময়। দেখেন আমি এটাকে আরো সুন্দর করে লিখতে পারতাম, তারপর যা লিখলাম দেখেন সেটাই আসলে কি করে দেয়। একটা ইউএক্স এর পুরো কেস স্টাডি মানে অনেক দিনের ব্যাপার, অনেক বড় একটা প্রসেস, অনেক টিম নিয়ে কাজ হয়। কিন্তু আমি কি করছি, এটা দুইটা লাইন বা একটা লাইনে আমি এটা লিখে দিলাম। সো লেটস সি কি রেজাল্ট। এরকম আরো অনেক ওয়েবসাইট, আরো অনেক সাইট আছে, যেই সাইটগুলোতে আমরা এখন যাচ্ছি না। দেখেন এত অল্প সময়ের মধ্যে আপনিও এইভাবে চিন্তা করতে পারবেন না। দেখেন একদম ডিটেলস দিয়ে দিচ্ছে। দেখেন কত সহজ হয়ে গেছে বিষয়টা, দেখেন কত সহজ হয়ে গেছে। সো এগুলো পড়া বা এগুলো করার তো সময় অল্প সময়ের মধ্যে হবে না। তো তারপরেও দেখাচ্ছি। দেখেন প্রকল্পের উদ্দেশ্য, টাকার উপকারিতা, ব্যবহারের সমস্যা মানে আমাদের প্রবলেম স্টেটমেন্ট যেটাকে বলা হয়, তারপরে ইউজার টার্গেট, তারপরে ইউআইএক্স এর গাইডলাইন থাকে প্রাথমিকভাবে কি থাকবে, এখানে ডিজাইনের বিষয়গুলো দিয়ে দিছে, ইউজার ইন্টারাকশনগুলো কিভাবে হবে, ফিচারের প্রপোজাল দিয়ে দিছে, তারপরে ইউজার ফ্লো দিয়ে দিছে, প্রোটোটাইপ কিভাবে করব, ফিডব্যাক এবং আপডেটগুলো দিয়ে দিছে। দেখেন দারুণ একটা কিন্তু স্টাডি দিয়ে দিছে। এখন যদি আমি লিখি যে আরও আমাকে দাও, আরও লিখে দাও, সে আরও লেখা শুরু করবে যে দেখেন বিশ্লেষণ করা, হ্যাঁ, তারপরে আরও কম্পিউটার অ্যানালাইসিস করা সহ এই বিষয়গুলো ও দিয়ে দিছে। ইউজার ইনপুট আসবে, এই যে বিষয়গুলো এগুলো দিয়ে দিছে। আমি যদি এখানে গিয়ে ধরেন যে কোনো কিছুই আমি যদি লিখি যে আমাকে একটা লোগো বা অমুক করে দাও, বা আমি একটা ব্লগ লিখতে চাচ্ছি, বা আমি একটা স্ক্রিপ্ট লিখতে চাচ্ছি, আমাকে কিভাবে হেল্প করবে বা আমি কিভাবে কি করব সব কিন্তু ও করে দেবে। সো এটা রিসার্চের জন্য একটা জায়গা দেখাচ্ছি। সময় স্বল্পতার কারণে আমরা খুব ডিটেলস দেখতে পাচ্ছি না। আমি যদি এখানে আবার চলে যাই, যেমন আইডিওগ্রামে যদি আমি আসি, আইডিওগ্রামে যাচ্ছি, সো এটা একটা এআই ভিত্তিক একটা মডেল। তো এখানে গিয়ে যদি আমি লিখি যে আই ক্রিয়েট এ মিনিমাল বা মডার্ন, যদি লিখি মডার্ন লোগো নেম ধরেন টুডেস এআই, সাপোজ create a modern logo named today's AI where technology will reflect and avoid too much realistic. সো এটা আমি একটা প্রম্পট দিলাম, আর এখানে কিছু করলাম না, যেহেতু আমি এখানে রিয়েলিস্টিক অ্যাভয়েড করছি। তো এখানে আবার রিয়েলিস্টিক বা এখানে এই জিনিসগুলো আমি কিছু করলাম না, কালার প্যালেট ওর মতো ম্যাচ করে নেবে, বা আমি কালার বলতে পারতাম, তারপরেও আমরা জেনারেট করে দিচ্ছি। সো জেনারেট হচ্ছে, সো এটা জেনারেট হতে থাকুক। এই ফাঁকে আমরা চলে যাই ফ্রিপিকে। সো আসি freepik.com-এ। সো freepik.com এগুলো যা বলছে এগুলো সবই ফ্রি, অসংখ্য ফ্রি আছে। আর টাকা দিয়ে চাইলে তো আসলে টাকার তো কাজে শেষ নেই, টাকার তো অভাব নাই, আর সাইডের অভাব নেই। তো এখানে ক্রিয়েটে যদি যাই, ক্রিয়েটে গেলেই এখানে আমি কোনো একটা কিছু লিখতে পারি, আবার এটাকে রিমিক্স করা যায় আমরা আসলে কী চাচ্ছি। সো আমি যদি এখানে লিখি যে ক্রিয়েট এ ফটো হোয়ার এ
চিকেন ফাইট উইথ ডাক, কেটে ফটো ওয়ার চিকেন ফাইট উইথ ডাক, এই সাপোজ কিছু একটা দিয়ে জেনারেট করলাম। সো লেটস সি সে কী দেয়। তো এবার আমরা চলে আসি আমাদের এখানে কি হলো দেখি, এই যে কমপ্লিট হয়ে গেছে। সো নাও সি দেখেন ও আমাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে। আমি কিন্তু ছোট্ট একটা এক লাইনের, তাও খুব জটিলভাবে আমি কিছু লিখি নাই, তার মধ্যে ও আমাকে একটা জেনারেট করে দিছে। দেখেন দেখেন একটা জেনারেট করে দিছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আরও ডিটেলসে আরও জটিলভাবে যদি আমরা একটু পড়াশোনা করে আমরা যদি এটাকে আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু এআই আমাদের কাছে কন্ট্রোল করা কিছুই না। সো দেখেন এই যে ছবি, এখান থেকে আমরা ডাক ফাইটস আমরা যদি এভাবে জেনারেট করা দেখে, এখানে আরও অনেক বিষয় আছে, তারপর আমরা সেই জায়গাতে যাচ্ছি না, আমরা জেনারেট করা যাচ্ছি। আমার এখানে কিছু জেনারেট করা ইমেজ আছে, দেখেন এই যে জেনারেট করে এগুলো, ঠিক আছে, এইভাবে মানে জাস্ট প্রম্পট দিয়ে কীভাবে কী করবেন। সো নাও সি দেখেন চলে আসছে। এখন যদি ওইখানে ফাইটিংটা আরও বেশি ডিটেলসে লিখতাম তাহলে কিন্তু ডিফারেন্ট রেজাল্ট আসতো। দেখেন রিয়েলিস্টিক কিন্তু ফটো, টু মাচ রিয়েলিস্টিক, এবং ফাইটিংয়ের বিষয়টা এখানে হাইলাইট হয় নাই। তো এই ফাইটিংটা আসলে আমরা আরও ডিটেলসে মানে লিখতে হবে যে কী ধরনের ফাইট, বা আরও মানে এক্সট্রিম লেভেলের ফাইট, বা ওদের পোস্টারগুলো কী হবে, এই যে বিষয়গুলো যদি লিখতাম তাহলে দারুণভাবে এগুলো চলে আসতো। তো এই যে ছোট ছোট বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আমরা শিখতে পারি, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, সঠিক ব্যবহার করতে পারি, তাহলে এআই কিন্তু আমাদের জন্য আশীর্বাদ। ডিজাইনে কিন্তু এআই আমাদের কখনোই হতাশ করে না, বরঞ্চ এআই আমাদেরকে হেল্প করছে। কেস স্টাডি থেকে শুরু করে, আমাদের কনসেপ্ট বিল্ডিং থেকে শুরু করে, আমাদের ডিজাইনের ম্যানিপুলেশন, রিটাচ, এভরিথিং, এভরি সাইড, অটোমেশন, সবগুলো সাইডে আমাদের এটা খুবই হেল্প করে। আপনারা এই যে আমার যে একটা পোস্টার দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আমি কিন্তু এই ভদ্রলোক, এই যে রোবটের এক্সাম্পল, তো আমি সেই রোবটের ছবিতে আছি। তো এই যে এই আমার ছবি থেকে এরকম ডিরেক্ট এইভাবে আনা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোও কিন্তু আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং। সো ছোট একটা অনলাইন সেশন হলো, ছোট একটা সেমিনার অনলাইনে হলো, আমি আপনাদেরকে চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে ইফেক্টিভ, যেন শুক্রবার আপনারা সময় নষ্ট করে আসছেন, সেইখানে আপনাদের জন্য একটা ইফেক্টিভ লেসন হয়, সেই লেসনটা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা এনজয় করেছেন। তো ধন্যবাদ আমাদের সাথে এই অনলাইন সেমিনারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব বিষয়ক অনলাইন সেমিনারে আপনাদের সবাইকে জয়েন করার জন্য আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।